এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে, এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা, বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি, কোনো রকম চালাকি না, কোনো সরকারের উপদেষ্টা হিসাবে না, এখন সাধারণ মানুষ হিসেবে মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? উনি আগে ওনার যারা নেতা কর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে যদি কোনো নিরীহ কর্মী নেতা থেকে থাকেন, তারা প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনামল এবং এইরকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশে মানুষকে করার জন্য। তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে অন্তত একজন যেন প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে ছেড়ে। ওনাকে ফিরে আনার ব্যাপারে আমরা, এটা তো ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে, আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমরা এই এক্সট্রাডিশনটা চাবো। আমরা মন্ত্রণালয় থেকে এখানে আমরা স্বাধীন ট্রাইব্যুনালের কাজে কোনো হস্তক্ষেপ করবো না। রেড অ্যালার্টটা তো অন্য মেকানিজম। রেড অ্যালার্টটা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে সদস্য, কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই, আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। রেড অ্যালার্ট জারি করতে পারি, উনি অন্য কোনো দেশে হয়তো যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন। এটা আমার এক্সট্রাডিশন ট্রিটিটাকে সবাইকে আমি তো অ্যাওয়্যারও করে রাখলাম, বুঝছেন না? গত 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি। বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের, কথা বলার অপরাধে যেই সমস্ত মামলা হয়েছিল, অভিযোগে যে সমস্ত মামলা হয়েছিল, স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলা, সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে বা উইথড্রন হয়ে যাবে। আমরা যখন এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা স্পিচ মামলাগুলা প্রত্যাহার করতে গেলাম, দেখলাম একটা করে করলে কয়েক বছর লাগবে। এই জন্য আমরা ওই আইনের মাধ্যমেই, যেই আইনের মাধ্যমে সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে, সেই আইনেই একটা বিধান রেখেছি, স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে। এটা আমরা আমাদের যারা আইন মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিয়েছি, এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে। এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্স গুলার বর্ণনা থাকবে। কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্স গুলা আমরা অব্যাহত রাখবো, এটা আপনাদেরকে বলেছি। না হলে দেশের তথ্য প্রযুক্তি যে নিরাপত্তা, সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এটার সাথে মানুষের কথা বলার অধিকারের কোনো সম্পর্ক থাকবে না। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এ ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছে গিয়েছিলাম, ওনারাও আমাদের সাহায্য করছেন। এমনকি আমাকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে ওনাদেরও একটা উদ্যোগ রয়েছে এই ধরনের একটা আইন করার জন্য, যাতে আমরা উচ্চ আদালতে নিরপেক্ষ, যোগ্য, দক্ষ, সৎ বিচারক পাই। এটা আপনারা নিশ্চয়ই জানেন, উচ্চ আদালতে যদি আমরা এই ধরনের বিচারক পাই, তাহলে রুল অব ল প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা ওনারা রাখতে পারবেন। এই আইনটা নিয়ে আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এই আইনটা আই বিলিভ সম্ভবত সপ্তাহ 2 এর মধ্যে আমরা করে ফেলতে পারবো।